গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। রাজনীতির এপিট আর ওপিট নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। দর্শক আমন্ত্রণ লিডারশিপের আজকের আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান, আর পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, প্রার্থীরা নেমে পড়েছেন ভোটের মাঠে, একে অপরকে দোষারোপ করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন দুজন সম্মানিত অতিথি। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই মোহাম্মদ আখতারুজ্জামান খান, ব্যবস্থাপনা পরিচালক, ইউএস ফুডমার্ট এবং প্রবাসী ব্যবসায়ী। আমার ডান দিকে রয়েছেন আলহাজ এম এ ইউসুফ, চেয়ারম্যান বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্য জোট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলবো আগামী নির্বাচনকে ঘিরে এবং আগামী নির্বাচন এই কতটা নিরপেক্ষ এবং স্বচ্ছ হবে সেই বিষয়গুলো নিয়ে। আমি প্রথমেই আলহাজ এম এ ইউসুফ, আপনার কাছে আমি আসতে চাই। প্রতীক বরাদ্দ হয়েছে, ভোটের মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করে পাচ্ছেন শোকজ। অনেকে আবার প্রশ্ন তুলেছেন বিশেষ বিশেষ প্রার্থীকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। কেমন দেখছেন নির্বাচন আচরণবিধি এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা? ধন্যবাদ চ্যানেল এস এবং ধন্যবাদ দর্শক। প্রতীক বরাদ্দ হয়ে গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটার অপেক্ষা করছে, 12 তারিখে ভোট দিবেন। কিন্তু ভোটের যে অনুকূল পরিবেশ, নির্বাচন কমিশন বলছে অনুকূল পরিবেশের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা জনগণ এটা প্রত্যক্ষ করছে না। শুধু তাই নয়, বর্তমানে প্রচারে নেমে আমাদের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, এক এক দল এক এক রকম কমিটমেন্ট করতেছে। যেমন কেউ ফ্যামিলি কার্ড দিবে, কেউ বস্তিবাসীকে বিল্ডিং বানিয়ে দিবে, আবার কেউ নির্বাচিত হলে গাড়ি বাড়ি নেবে না, এবং ইভেন কি তারা যে এমপি মন্ত্রীগণ সরকারের পক্ষ থেকে ভাতা পায়, বেতন পায়, যে ভাষায় বলি, জি জি, এগুলি নেবে না, এমন নানান রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। জি, এবং নারীদেরকে বোরকা পরতে বা হিজাব পরতে বাধ্য করবে না, এমন কথাও বলছে। কেউ কেউ কোনো কোনো দল কিন্তু আবার বলছে যে নারীদেরকে 8 ঘন্টা কাজ করতে হবে না, তারা 5 ঘন্টা 5 ঘন্টা করবে, জি, বাকি 3 ঘন্টার পারিশ্রমিক বা বেতন হুম, সরকারের পক্ষ থেকে দিবে। জি, কিন্তু নির্বাচন কমিশন নিশ্চুপ। বর্তমানে যে লেভেল প্লেইং ফিল্ড ঘোষণা করার কথা, জি, এ পর্যন্ত আমরা এটা দেখছি না। হুম হুম তারপরে এবং অস্ত্র উদ্ধার, হুম, এটাও কমপ্লিট হয়নি। যেগুলি উদ্ধার হচ্ছে, যেমন নরসিংদীতে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে সক্ষম হয়নি। জি, আমরা দাবি করছিলাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে এবং নামানোর জন্য। হ্যাঁ, নামানোর জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদিও আছে, হুম হুম। কিন্তু কার্যকর না। না হলে সারা দেশে এইভাবে একটা অনিশ্চয়তার মধ্যে এগুচ্ছে। আমরা কিন্তু গতকালকে দেখেছি যে মিরপুর 15, ঢাকা 15 আসনে, হ্যাঁ, যেখানে জামাত ইসলামের আমির সাহেব এখানে নির্বাচন করছে, সেখানে কিন্তু আমরা দেখেছি একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং গন্ডগোল হয়েছে। তারা হসপিটালে এখন বর্তমানে ভর্তি আছে। এর আগে লক্ষ্মীপুরে তানিয়া রব যে এসডি থেকে নির্বাচন করছে, ওনার স্টেজ ভেঙে ফেলছে। এই বিষয় নিয়ে আরেকবার আসবো। আমি একটু আক্তার ভাই, আপনার কাছে ফিরতে চাই। আমি 12টি নির্বাচন দেখেছেন, ডামি নির্বাচন দেখেছেন, দিনের ভোট রাতে করাও আপনি দেখেছেন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার চোখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে? থ্যাংক ইউ চ্যানেল এসকে এবং চ্যানেল এসের দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠান দেখবেন বা দেখছেন, তাদের সবাইকে আমার সালাম। আপনার এই প্রশ্নের উত্তরটা আসলেই যদিও খুব কঠিন বর্তমান পরিস্থিতিতে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা এটা সত্যি আমাদের খুব আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। কারণ আমরা গত 16-17 বছরে কোনো স্বচ্ছ নির্বাচন আমরা পাই নাই। আমরা যেমন আমি নিজেও এই 17 বছর কাউকে ভোট দিইনি, ভোট দেওয়ার মতো কোনো পরিবেশ সুযোগ তৈরি হয় নাই। তাই আশা করি এইবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে। আর সেই ক্ষেত্রে এবার ভোট দেবে মানুষে, মানে যারা নতুন ভোটার আছে, পুরান ভোটার আছে, যারাই আছে,
সংসদ নির্বাচনে এবার মানুষ ভোটে আগ্রহী, প্রচণ্ডভাবে আগ্রহী। তারা এটাকে খুব মানে আগ্রহ ভরে দেখতেছে যে সরকারের তরফ থেকে তো বিভিন্ন প্রচার প্রচারণা করা হয়েছে তা ভোট মানে কেন্দ্রে আসার জন্য। কিন্তু মানুষ কেন্দ্রে যাবে। হুম। কিন্তু এখন ভোটের যে যুদ্ধ হচ্ছে, জি। এই যুদ্ধটা আসলেই খুব মুশকিল বোঝা। যেমন একটু আগে আপনি বলে গেলেন যে উনি বলে গেল যে কেউ ফ্ল্যাট দিচ্ছে, কেউ কার্ড দিচ্ছে, কেউ আবার মেয়েদের চাকরির ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা ডিউটি করবে, আবার ৮ ঘন্টারই বেতন পাবে। বাকি ৩ ঘন্টার বেতনের টাকাটা দিবে হলো সরকার, হুম, হুম, ভরকতি দিবে আরকি। এই যেমন আমি একটা জিনিস দেখি যে যেমন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব গণমানুষ যারা নাকি অসহায় দুস্থ মানুষের জন্য ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ডটা নিয়ে অনেকেই অনেকভাবে ট্রোল করছে, কথা বলছে, কোথায় পাবে টাকা, উনি কোত্থেকে দিবে। কিন্তু আসলে বোঝা উচিত যে ফ্যামিলি কার্ড যেই জিনিসটা, যেমন এখানে উনি নাম দিয়েছে ফ্যামিলি কার্ড, এটা কিন্তু আসলে বড়লোকের জন্য, হতদরিদ্রদের জন্য কি তাদের রাষ্ট্র তাদেরকে সহায়তা দেবে। কিন্তু এখনও বর্তমানে কেউ জানে কি না আমি জানি যে এখনও কিন্তু সরকার বিজিএ কার্ড নামে একটা কার্ড আছে, যেই কার্ডের মাধ্যমে গরিব মানুষকে খাদ্য সহায়তা দেয়। তাই সেই বিজিএ কার্ড হয়তো ওইটাই পরিবর্তন করে তারেক রহমান হয়তো এটাকে ফ্যামিলি কার্ড হিসেবে রূপান্তর করেছেন। রূপান্তর করে। যেমন এই জিনিসটা সব জায়গায় আছে। জি। যেমন আমি আমেরিকাতে থাকি। হুম। আমেরিকাতে যেমন বলে ফুড স্ট্যাম্প। ফুড স্ট্যাম্প মানে সেম। যেমন এখানে বিজিএ কার্ড আর আমেরিকার ফুড স্ট্যাম্প। ওইখানে যারা ফুড স্ট্যাম্প পায় তারা খুব হতদরিদ্র। তারা কাউন্ট হয় হলো গরিব হিসেবে। যে কেউ যদি ফুড স্ট্যাম্পের নাম লেখায় যে আমি একটা ফুড স্ট্যাম্প চাই, সরকার দেবে, কিন্তু সে তখন হতদরিদ্র হিসেবে তার নাম এই লিপিবদ্ধ ফ্যামিলি করে। কার্ড নিয়ে নির্দিষ্ট একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই। আমি ফিরতে চাই একটু আলহাজ এম এ ইউসুফ আপনার কাছে, হ্যাঁ? দ্বৈত নাগরিক প্রার্থী হয়েছে, ঋণ খেলাপিরাও প্রার্থী হয়েছে এবং বৈধ হয়েছে। নির্বাচন কমিশন বলছে কষ্ট হলেও বৈধতা আমাদেরকে দিতে হয়েছে। আসলে তিনি যে কষ্ট নিয়ে বলছেন, কার চাপে, আহ, কিসের মাধ্যমে এই বৈধতা তারা দিতে বাধ্য হয়েছেন? আমি প্রথমেই বলছি, আমাদের এই পর্যন্ত 12টি নির্বাচন হয়ে গেছে। এটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত নির্বাচনগুলিতে যখন যে এই সরকারের অধীনে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনগুলি ছিল ওই সরকারের আজ্ঞাবহ। শুধু আপনি যে কথাটা বলেছেন দ্বৈত নাগরিকত্ব দিয়ে তাদের কিভাবে বৈধতা দেওয়া হলো, এটা অদৃশ্য একটা চাপের মুখে দেওয়া হলো। কোনো দলকে ফেভার করছে, যেটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। লঙ্ঘন। শুধু তাই নয়, ঋণ খেলাপি যারা আছে হুম। তাদেরকে 33 জনকে ঋণ খেলাপিকে কেন কিভাবে দিল, এবং তাদের কোনো না কোনোভাবে প্রভাব খাটিয়ে তাদেরকে দেওয়া হলো, হুম, হুম, হুম। এটাও নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন। এই যে আরেকটা যে বিষয় যেটার কথা বললাম, ফ্যামিলি কার্ড এবং প্লেট, এরকম এনশিওর করার কোনো বিধান নির্বাচন কমিশনের আচরণবিধিতে লঙ্ঘন, এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার নিয়ম নেই। আচ্ছা। তাহলে নির্বাচন কমিশন তো কিছুই বলছে না, সক্ষমতার মধ্যে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে এটা সে কোনো না কোনো দলকে ফেভার করছে। পাশাপাশি এই সারা দেশে যে মারামারি হচ্ছে, নির্বাচন কমিশন প্রশাসন এটা কোনো যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তা আমি না, বলবো, আমরা দেখতে পেলাম নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের কিন্তু কিছু নেতাকর্মী গিয়ে তারা আন্দোলন করেছে বেশ কয়েকদিন ধরে। সেটিরই তো পদক্ষেপ নির্বাচন কমিশন নিতে পারেনি। না, নিতে পারেনি। জি। তাহলে এখানে সামনের দিকে দিন যতই গড়িয়ে যাচ্ছে, ততই নির্বাচনের মাঠ আরও গরম হয়ে উঠছে। দুই পক্ষ সাংঘর্ষিক অবস্থানে চলে যাচ্ছে। এতে করে বড় ধরনের আরও মানে সংঘর্ষের আশঙ্কা রয়েছে, খুনের আশঙ্কা রয়েছে, গুমের আশঙ্কা রয়েছে, হত্যার আশঙ্কা রয়েছে। এবং এইখানে দেখা যাচ্ছে কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাই, ব্যালট পেপার ছিনতাই, প্রার্থীদেরকে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া এবং অর্থের বিনিময়ে ভোট ক্রয় করা, রেজাল্ট
তাদের পক্ষে নেওয়া। রেজাল্ট তাদের পক্ষে নেওয়া, এরকম বাংলাদেশে অনেক ইতিহাস আছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ফিরতে চাই আখতারুজ্জামান আপনার কাছে। আপনি প্রবাসে অনেক দিন ধরে আছেন এবং প্রবাসে আপনার বিজনেস রয়েছে, বাংলাদেশে আপনার বিজনেস রয়েছে। আমি একটু জানতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরির ঝড় উঠেছে। একটি ভিডিও বলছে মোনাফেকদের আমরা ৭১ সালেই দেখেছি, আরেকটি ভিডিওতে বলছে নৌকা ধানের শীষ, নাঙ্গল দেখা শেষ, দাড়ি পাল্লায় এবার গর্ব বাংলাদেশ। ভিডিওগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি? আসলে এই সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যে আহ, মানে আলোচনা হয়, বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যে একটা তুফান চলছে বাংলাদেশে, জি এই সোশ্যাল মিডিয়াতে এরা কে কন্ট্রোল করে আমি জানি না। হয়তো কিছু মনে হয় যে কিছু কিছু দল আছে, ওই দল হয়তো এই সোশ্যাল মিডিয়া যারা করে, অ্যাক্টিভিটি যারা, তাদেরকে প্রোভাইড করে। এবং এটা ফোনে দেখা যায় যে 90% সোশ্যাল মিডিয়াতে যে ক্লিপগুলো আসে, এই 90% ক্লিপগুলো একটা দলের কথা বলে, শুধু একটা দলেরই কথা বলে। যাই হোক, এখন সেই ব্যাপারটা আসলে খুব একটি দলের কথা বলে, সেটি কোন দল আপনি যদি হ্যাঁ, খোলাসা করেন সেটা আমার কাছে? সেটা পরিষ্কার হলো জামাতের কথা বলে। আচ্ছা আপনি ফোন খুললেই দেখবেন যে একটার পর একটা বিভিন্ন ক্লিপ আসছে, মানে আছে। ম্যাক্সিমামই 80%ই প্রায় জামাতের পক্ষে কথা বলে, এবং তারা বেশ মানে একদম কঠিনভাবে সরগোল আর কি। তা আমি যেটা দেখলাম যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে প্রেক্ষাপট, এখানে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে দুই দলের, হ্যাঁ, এটা আসলেই খুবই আহ, অসমাজপন্ন। এটা আসলেই মানে গ্রহণযোগ্য না। যেমন একদল বলতেছে যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি ক্ষমতায় আসি নারীদেরকে আমরা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ডিউটি করাবো, কিন্তু বেতন 8 ঘন্টারই দিব। অনেকে প্রশ্ন করতেছে বেতনটা কোত্থেকে দিবেন। এর এক সময় দু একজনে উত্তর দিচ্ছে যে বেতনটা হয়তো রাষ্ট্রের তহবিল থেকেই ওটা দেওয়া হবে। তাই এইটাও কিন্তু একটা প্রতিশ্রুতি। এইটাও হয়তো নির্বাচন আইন অনুসারে বৈধ কিনা, যোগ্য কিনা। এবং আর একদিকে একদল তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষি কার্ড দিচ্ছে। মানে ফ্যামিলি কার্ড দিচ্ছে, এইটাও অন্য অপোজিট যারা আছে তারা বলতেছে যে এটা বলতে 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 পারেন, এটা বলা। এই ধরনের প্রতিশ্রুতি তো আমরা বিগত দিনেও দেখেছি। শেখ হাসিনা বলেছিলেন যে আমরা 10 টাকা কেজি দরে চাল খাওয়াবো। আদৌ কি সে 10 টাকা কেজি দরে চাল খাওয়াতে না না পেরেছে? না না, এটা সত্যি যে তারা, সে যে কথাটা বলছিল 10 টাকা দরে চাল খাওয়াবে, কিন্তু 10 টাকার জায়গায় 70 টাকা হয়ে গেছে। চাল খায় মানুষ, কিন্তু 10 টাকা খায় না, 80 টাকা 90 টাকা দরে। আলহাজ এম এ ইউসুফ, আপনার কাছে আমি ফিরতে চাই। আমরা কথা বলছি নির্বাচন নিয়ে, আগামী নির্বাচনকে ঘিরে। জামাতকে ভোট দিলে বেহেস্তের টিকিট পাওয়া যাবে, বিএনপিকে ভোট দিলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন। নির্বাচনের আগে এমন লোভনীয় প্রতিশ্রুতি আমরা কিন্তু বিগত দিনেও দেখেছি, এবারও দেখতে পাচ্ছি। বিভিন্ন দল তাদের ভোটারদের কাছে পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন অফার, লোভনীয় অফার দিচ্ছে। আপনি আসলে এটি কিভাবে দেখছেন? ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য, ভোট নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল 54 বছর ধরে যা দেখলাম, বিভিন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এরা মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়ে যায়। যখন তারা ক্ষমতায় চলে আসে, জিতে যায়, তখন আর ওদেরকে আর মূল্যায়ন করে না, ভোটারদেরকে আর মূল্যায়ন করে না। যেমন টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়। যখন কোনো বিপদে পড়ে, কোনো প্রয়োজনে ওই প্রার্থীর কাছে, বিজিত প্রার্থীর কাছে ওই ভোটার আসে, জি প্রথমে চাটা খাওয়ায় এবং তার একটু সমাদর করে। যখন বুঝতে পারে যে সে কী কারণে আসছে, তখন হিসাব করে যে তার কাছ থেকে এটা তো আর আমার দরকার নাই, তার কাছ থেকে তো আমি 1000 টাকা দিয়ে ভোট কিনেছি, তাহলে দেখা দেয় সামনের তারিখে আসেন, আমার পিএস এর সাথে দেখা করেন। তার সাথে আর দেখা করতে তার সাথে আর দেখা করতে পারে না, করার সুযোগ পায় না। হ্যাঁ। তখন ভোটার উনি মনে করে এর তো আমার এই মুহূর্তে আর দরকার নেই, আবার যদি 5 বছর পরে দেখা হয় তাহলে আবার টাকা দিয়ে তার কাছ থেকে ভোট কিনে নেব। আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ভোটার মনে করে কি যে উনি তো আমার সাথে আবার দেখা করবে না, আমি ওনার সঙ্গ পাবো না, সাক্ষাৎও পাবো না, বর্তমানে যে 1000 টাকা পাই এটাই আমার লাভ। তাই ভোটটা বেচা কিনি হয়। কিন্তু বিধিবিধান আছে 10 টাকা করে ভোটারের পিছনে খরচ করার, 27 লক্ষ টাকা, মানে হলো যে হিসাবটা দিয়েছে এটা কোথাও বাস্তবায়ন নাই। এবং যেখানে ঢাকা 8 আসনে 2,76,000 ভোটার, এই 76,000 ভোটার 27 লক্ষ কত হাজার টাকা বাজেট দিয়েছে, এর উপর খরচ করতে পারবেন না। অথচ এই আসনে ভোট করতে গেলে, জিততে হলে প্রার্থীরা 5, 10, 20 কোটি টাকা খরচ করে, নির্বাচন
কমিশন এটা কোনো খবরও রাখে না, আইনগত কোনো ব্যবস্থাও নেয় না। এবং যারা প্রভাবশালী, যাদের অর্থবিত্ত আছে, যারা চাঁদাবাজি করতে পারে, যাদের কাছে দুর্নীতির পয়সা আছে, তারাই খরচ করে আবার এই আসুন না সারা দেশেই এভাবে তারা জিতে যায়। কিন্তু সৎ মানুষ এবং যোগ্য মানুষ যারা আছেন, যারা দেশপ্রেমিক, দেশের জন্য কথা বলেন, কাজ করতে চায়, রাস্তাঘাটের উন্নয়ন করতে চায়, জনসেবা করতে চায়, ওনাদের আর মূল্যায়ন করে না। কারণ টাকার কাছে, বিশেষ করে টাকার কাছে ভোটাররাও বিক্রি হয়ে যায়, আর এরাও টাকার কাছে দিয়ে ভোটগুলি কিনে নিয়ে যায়, ক্ষমতাসীন হয়। না হলে ধরেন দ্বৈত নাগরিক, তারা ব্যবসা করে এই দেশে, ইনভেস্ট করে যায় আপনার বাসা বাড়ি এবং বাচ্চাদেরকে লেখাপড়া করে বিদেশে। তারা এই দেশের জনগণ কোনো সেবা তাদেরকে দিয়ে জনগণ কোনো সেবা করা যায় না, আশা করা যায় না, এবং রাষ্ট্রেরও কোনো উন্নয়ন আশা করা যায় না। কারণ এরা টাকা এখান থেকে কামায়, ঘুষ, দুর্নীতি, নানান অনিয়মের মাধ্যমে টাকাগুলি পাচার করে বিদেশে পাচার করে। এই বিষয় নিয়ে আরেকবার কথা বলবো। আখতার জন ভাই, আপনার কাছে আনতে চাই, যেহেতু আলহাজ এম এ ইউসুফ তিনি বললেন যে দ্বৈত নাগরিক কথা, আপনি নিশ্চয়ই দ্বৈত নাগরিক, আপনি নিজেও দ্বৈত নাগরিক, এটির একটি প্রশ্নের উত্তর দেবেন। আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই আপনার কাছে। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আগে দেশের প্রভু ছিল শেখ হাসিনা এবং বর্তমানে মানুষ তারেক রহমানকে মানছে। সাংবাদিক মাসুদ কামালও বলেছেন তারেক রহমান অনেক পরিণত হয়েছে। এই যে তেলবাজির রাজনীতি আমরা দেখছেন, আপনার কাছে জানতে চাই। আসলে তেলবাজি রাজনীতি হচ্ছে, এটা বন্ধ হওয়া খুব কঠিন হবে না। যেমন আমি ধরেন যুক্তরাষ্ট্রেও যে নির্বাচনগুলো হয়, আমি একজন আমেরিকান সিটিজেন হিসেবে কয়েকবারই নির্বাচনে আমি কর্মী ছিলাম আর কি, ওয়ার্ক করতাম। সেইখানেও ঠিক এমনই একটা দলের, যদি আমরা বুঝি না, একটা দলের যারা কর্মী আছে তারা ডোর টু ডোর গিয়ে তাদেরকে নক করে তাদের কাছে ভোট চায়, যা আমাদের দেশেও চায় না। ওইখানে যে এত এক্সপেন্সিভ একটা মানুষের আওয়ার সময়, তারপরে ওইখানেও একটা দলের পক্ষে গিয়ে দরজা নক করে, তারপরে কেউ বেরিয়ে আসলে হাই হ্যালো বলে, তার কাছে ভোট চায়, ভোটের অনুরোধ করে, এবং তারাও কিছু প্রতিশ্রুতি দেয়। আসলে আমি মনে করি যে রাজনীতিতে যারা নাকি আমাদের মানে সেবক হয়ে আসবে, পরিচালক হয়ে আসবে, তাদের যে একটা কমিটমেন্ট থাকা দরকার, এই কমিটমেন্টটা সবাই করে। যদিও এইটা নির্বাচন আইনের বহির্ভূত, কিন্তু তারপরে দেখেন জামাতও তারা অনেক কমিটমেন্ট করতেছে যে এইটা করব, সেই করব, ঠিক আছে। জাতীয়তাবাদী দল বিএনপি তারাও করতেছে। এখন মেন কথা হলো যে এই কমিটমেন্ট তো করতেছে, যে কথাটা ভাই বললো যে এই কমিটমেন্টগুলো তো কোনো প্রতিফলন হচ্ছে না। নির্বাচন হওয়ার পরে এই কমিটমেন্টগুলোর কোনো প্রতিফলন আমরা দেখি না আর কি। তো যাই হোক, এইখানে যে কথা বললেন যে আরেকটা প্রশ্ন আপনার কাছে ছিল, দ্বৈত নাগরিকের কথা ছিল। হ্যাঁ, এটা আসলে যে বৈধতা দিল, এটা আসলে কতটা যৌক্তিক হলো? না, এই যে দ্বৈত নাগরিকের ব্যাপারে আমার যেটা জানা আছে যে একজন বাংলাদেশি, অরিজিনাল বাংলাদেশি জন্মগত নাগরিক, সে কোনো না কোনো দেশে গিয়ে আবার নাগরিকত্ব পেয়েছে। সেই ক্ষেত্রে আমিও এটা জানি যে দ্বৈত নাগরিক যাদের, দুইটা নাগরিকত্ব যাদের আছে, তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা হয়। কিন্তু এটাও জানি যে তারা যদি নির্বাচিত হওয়ার পরে তারা যদি ওই যে বিদেশি নাগরিকটা স্যালেন্ডার করে ফেলে, তাইলে সেইখানে এটার যেই সমস্যাটা থাকে না। কিন্তু অনেকেই স্যালেন্ডার করছে না কেন? যে সে কি এমপি হবে না হবে জানেই না, তাই স্যালেন্ডার করলে তো আর একটা মহাবিপদ, যার জন্য স্যালেন্ডার করে না। কিন্তু দ্বৈত নাগরিক হিসেবে রাষ্ট্রের এই এমপি মন্ত্রী হয়ে থাকা, এটা আসলেই আমরা কেউ পছন্দ করি না। আমি নিজেও একজন দ্বৈত নাগরিক, আমিও আমেরিকান সিটিজেন, বাংলাদেশের জন্ম আমার। কিন্তু আমিও মনে করি যে না, যে নাকি আমাদের দেশের জনগণের ভোটে যে নাকি নির্বাচিত হবে, তার শুধু এই বাংলাদেশের জন্যই তার প্রাণ নিবেদিত থাকতে হবে। এটা তো সংবিধানে উল্লেখ করা আছে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা এখন দেখি যে শুনতেছি যে এই ঋণ খেলাপি এতজন, তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে নমিনেশন, এবং দুইটা নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব, তাদেরও নমিনেশনে বৈধতা দেওয়া হয়েছে, তারা নির্বাচন করবে। তা আসলে শেষ কথা হলো যে নির্বাচন তো হতে যাচ্ছে, এইখানে প্রতিশ্রুতি দিচ্ছে। আর আমি মনে করি যে নির্বাচনের আগে একজন ক্যান্ডিডেট সে তার এলাকার মানুষকে আমার মনে হয় প্রতিশ্রুতি দিতেই পারে। সে তো বলতেই পারে যে না, আমি যদি এই এলাকার এমপি হই তাহলে আমি এই রাস্তা বানাবো, এটা ঠিক করবো, এটা করবো, ঠিক আছে না, সে বলতেই পারে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কিন্তু আমরা কমই দেখেছি। এইটা ঠিক আছে যে প্রতিফলনের বাস্তবায়ন হয় না। এইটা কি হয়, একজনকে আশ্বাস দেয় বা মিথ্যা প্রচারণা করে,
পরবর্তীতে এগুলো তারা আরেকবার করে না। আরেকবার নিশ্চয় আসবো। আলহাজি এম এ ইউসুফ, আপনার কাছে আসতে চাই, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। ঢাকা 17 আসনে, এটা যেটা ভিআইপি আসন বলা হয়, তারেক রহমানকে আমি চ্যালেঞ্জই মনে করি না। ঢাকায় সবকটি আসনে বিএনপিকে পরাজিত করব, এই ধরনের একটি মন্তব্য করেছেন, কথা বলেছেন ঢাকা 17 আসনের জামাতে ইসলামের প্রার্থী ডাক্তার খালিকুজ্জামান। আপনি কি বলবেন? জামাত বিএনপি অনেক নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলা গুমের শিকার হয়েছে। জামাতের রাজনীতি গুণগত মান কৌশল পরিবর্তন হয়ে গেছে। জি। সেই কৌশলের পরিবর্তনে আমি যতটুকু জানি, বিভিন্ন সোর্স থেকে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে জানি, জামাতে খুব কৌশলগতভাবে আগাচ্ছে এবং পাবলিক সেন্টিমেন্ট তাদের দিকে চলে আসছে। এটার কারণ আছে, বিএনপির বিগত সরকার 3বারের প্রধানমন্ত্রী ছিল। বিগত সরকারের আমলে মানুষ হাওয়া ভবনের কথা ভুলে যায়নি। হাওয়া ভবনের অনেক বদনাম আছে। 3বার 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি। সেই কথাগুলি জামাত জনগণের কাছে উপস্থাপন করে এবং তাদের বিএনপির আমলের যে অপকর্মগুলি হয়েছে, নেগেটিভ সাইডগুলিরও উপস্থাপন করে মানুষের দৃষ্টি, জনগণের ভোটারের দৃষ্টি আকর্ষণ করছে। অনেকেই বলছে যে তারেক রহমান 2008 সালে বিদেশে পাড়ি জমিয়েছিলেন এবং 2025-এ আসলেন। এই 17 বছর তিনি পরিণত হয়ে এসেছেন, আগের জিনিসগুলোতে সে ভুল শুধরিয়ে নতুনভাবে তিনি এসেছেন। এটা আসলে কতটা পজিটিভ সাইন আপনি হিসেবে দেখেন? হতে পারে, তবে তারেক রহমানের অনেক বদনাম আছেন, নেগেটিভ সাইডও আছেন। এখানে থাকা অবস্থায় খালেদা জিয়ার আমলে কি কি হয়েছে, হাওয়া ভবনে কি কি হয়েছে, এগুলি জানা যাক, আমি এগুলি ব্যাখ্যা যাইতে চাই না। এটা কিন্তু এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখনো আছে। আছে হ্যাঁ, তা আমিও দেখি। জি। আমি এগুলিতে ব্যাখ্যা যাইতে চাই না। বিএনপি একটা বড় দল, রাজনৈতিক দল, কিন্তু এটা ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা করতে হয়। জিয়া রহমান কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। ক্ষমতা দখল করে এবং যেই দল তাকে উদ্ধার করছে, সিপাহী জনতা, সিপাহী নেতৃত্ব যিনি দিয়েছেন কর্নেল তায়েরকে, ওনাকে ফাঁসি দিয়ে দিয়েছেন রাষ্ট্রদ্রোহী মামলায়। আবার জাসদ যে জনতার নেতৃত্ব দিচ্ছেন, সেই দল নেতাদেরকে তিনি তারা যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। শেষ পর্যন্ত জার্মানিতে আসমা আব্দুর রব, মেজর জলিল সব পলাইয়া গিয়া তারা কোনো রকম যান বাঁচাইছে। বিএনপি একটা বড় দল, এটার অস্বীকার, নানান পরিপ্রেক্ষিতে বিএনপি একটা বড় দলে পরিণত হয়েছে। এতে করে ওই অবস্থান থেকে তারা আন্দোলন, সংগ্রাম এবং ব্যর্থতারও পরিচয় দিয়েছে। 17 বছর ধরে তারা অনেক বড় দল। এখন বিএনপি অফিস, আদালত, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় সব জায়গায় বিএনপি সাইনবোর্ড। আওয়ামী লীগের অন্য দলের কোথায় কোনো সাইনবোর্ড 5 আগস্টের পরে বিএনপির কিন্তু একটা বদনামও কিন্তু তৈরি হয়েছে। এরপরে এখন হয়ে গেছে, বিএনপির কাছে জাতির অনেক প্রত্যাশা ছিল। আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন, মানুষ উদ্গ্রীব হয়ে গেছে। বিএনপির কাছে অনেক প্রত্যাশা ছিল। বিএনপির কাছে দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, হত্যা, লুটতারা, চাঁদাবাজি, দখলবাজি এগুলি হবে না। অথচ দেখা গেছে যে বিএনপির এই ইউনূস সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে দেখা যায় সারা দেশে দুর্নীতি, দুঃশাসন এবং গুম, খুন, হত্যা, মামলাবাজি, দখলবাজি, চাঁদাবাজি যা হচ্ছে, এতে করে বিএনপি চরমভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মানুষ এখন বিএনপির দিকের থেকে জনগণ, সাধারণ ভোটাররা, জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে করে জামাত কিন্তু এই সুযোগটা কাজে গ্রহণ করছে। আপনি কি একমত করেন কিনা যে ভাই যে কথাটা বললো? ভাই যে কথাটা বলছে যে বিএনপির যে অপবাদ, যে বদনাম, ঠিক আছে, এই অপবাদ বদনাম মানে এটা মব করছে আর কি। এম এ ইউসুফ উনি তো বললেন যে বিএনপি চাঁদাবাজি করছে, আপনি একমত কিনা? আমি বলতেছি না, আমি একমত না। কারণ বিএনপি চাঁদাবাজি করে না। হ্যাঁ, চাঁদাবাজি হয়তো বিএনপির কোনো কর্মী করে। হ্যাঁ, নেতা কর্মীকে বহিষ্কার করছে না, এই জন্য ঠিকই তো আছে, এটাই তো, যে কিন্তু বিএনপি করে না। বিএনপি যদি চাঁদাবাজি করতো তাহলে তো তাদেরকে আর বহিষ্কার করতে হবে, বলতো ওরা তো আমাদেরই লোক, ও তো চাঁদাবাজি করছে আমার জন্যই। কিন্তু বিএনপি চাঁদাবাজি চায় না। বিএনপি কোনো মানে অন্যায়, জুলুম, অবৈধভাবে একজনের সম্পদ দখল চায় না। কিন্তু আমি তো দেখি, আমার কাছে আমার ফোনের মধ্যে 50টা ভিডিও ক্লিপ আছে যে জামাতে ইসলামের আমির সাহেব খুব গর্ব করে বলে যে আমাদের দলের মধ্যে একটা চাঁদাবাজ বা একটা নারীর সাথে অন্যায় করছে বা কারো জায়গা জমি দখল করছে দেখাতে পারবেন না। কিন্তু এই বিএনপি শুধু নাম কয়, গু খায় সব মাসে, নাম হয় গাওড়া মাসের। আর বিএনপির অবস্থা হচ্ছে তাই। কিন্তু জামাতেরও যে মানে নারীর সাথে
জুলুম, তারপরে চাঁদাবাজি, তারপরে জাগা দখল, এগুলো কিন্তু জামাতেও আছে। কারণ মানুষ তো সবাই, যে যাই বলুক, মুখে আমি যত সুন্দর কথাই বলি, দিন শেষে তো আমরা সবাই একই দেশের মানুষ, একই ছায়া একই মাটিতে আমরা তৈরি হয়েছি। তাই আমাদের চরিত্র সিমিলার থাকবেই। যদি হয়তো বিএনপি একটা বড় দল হিসেবে তার পক্ষে হয়তো একটু এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু অপোজিট যারা নিজেকে খুব বেশি মানে সাধু সন্ন্যাসী বা খুব ভাবছে, তাদের দলের লোকজন কিন্তু আমরা নিশ্চয়ই চাঁদাবাজি করছে। এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আখতারুজ্জামান খান এবং আলহাজ এম এ ইউসুফ, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনে যুক্ত থাকবার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে যুক্ত থাকবার জন্য। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। সবাইকে ধন্যবাদ।